সো আমাদের এখানে টপিক কি, এটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে, মহাকর্ষ বলটা খুবই দুর্বল বল, তাই না? ওই যে মৌলিক বল চারটা বল যে আছে, সেটার মধ্যে হচ্ছে যে আমরা দেখছিলাম মহাকর্ষ বলটা খুবই দুর্বল বল। এই জিনিসটা আসলে নিউটন যে আবিষ্কার করছে, এই জিনিসটা হচ্ছে দুইটা বিন্দু ভরের হিসেবে আর কি এই জিনিসটা কাজ করে। এখন এই বিন্দু ভরটা কি? বিন্দু ভরটা হচ্ছে একটা পৃথিবী আর একটা মনে করো যে চাঁদ, এই দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বল। এখন তুমি বলতে পারো যে বিন্দু ভর আবার পৃথিবী আর চাঁদ কেমনে হয়? পৃথিবী এত বড়, চাঁদ এত বড়, এগুলো আবার বিন্দু ভর কিভাবে হয়? বিন্দু ভরটা হচ্ছে এইভাবে হয় যে যদি মনে করো যে দুইটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব যদি অনেক বেশি হয়, তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এবং তুমি যদি এটাকে কোনো একটা জায়গা থেকে অবজার্ভ করো, তুমি পৃথিবী থেকে চাঁদ বা চাঁদ থেকে পৃথিবীকে অবজার্ভ করা না, মানে মনে করো যে তুমি পৃথিবী এবং চাঁদের মাঝামাঝি কোনো একটা জায়গায় দাঁড়ায় আসো, এরপরে তুমি দুইটা জিনিসকে তুমি দেখতেছো, তখন তোমার কাছে কি মনে হবে? পৃথিবীটা খুবই ছোট মনে হবে না? চাঁদটাকেও তোমার কাছে খুবই ছোট মনে হবে না? বা তুমি যদি চিন্তা করো এরকম টাইপের যে তুমি মনে করো কলেজ গেটে দাঁড়ায় আছো, এদিকে হচ্ছে গাজীপুর চৌরাস্তায় একটা বিশাল বড় একটা পাথর রাখা আছে, উত্তরে একটা বিশাল বড় একটা পাথর রাখা আছে। তাহলে এখন তুমি যদি কলেজ গেটের উপর, মানে কলেজ গেটের ফ্লাইওভার থেকে তুমি যদি দেখো, তাহলে তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে এই দুইটা পাথর বিশাল বড় আকৃতিতে, ওদের ওইখানে থেকে দেখলে ওই জিনিসটা বড় মনে হইলেও কলেজ গেট থেকে তোমার দেখলে মনে হবে এটা খুবই ছোট। বুঝতে পারছো? এর জন্য এটাকে এরকম বিন্দু ভর বলে। বিন্দু ভর মানে হচ্ছে খুবই ক্ষুদ্র ভর এরকম না, এটা অবজারভেশনের উপরে ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? সো খুব কাছাকাছি দূরত্বের জন্য মেইনলি এই মহাকর্ষ বলটা তেমন একটা কাজ করে না। হ্যাঁ, বা ওইটা কাজ করলেও সেই জিনিসটা আমরা হচ্ছে অনুভব করি না। বুঝতে পারছো? আচ্ছা। সো নিউটনের সূত্রের মধ্যে বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কি? আকর্ষণ বলটা হচ্ছে এফ। আকর্ষণ বল কিরকম? আকর্ষণ বল হচ্ছে, সাপোজ ধরো আমি চুম্বক দিয়ে দেখাই, বুঝাই। তো এই যে চুম্বক পাশাপাশি থেকে আমি কাছাকাছি আনলাম, কি করতেছে? এই যে লেগে যেতেছে। এই যে কেন লাগতেছে? আকর্ষণের জন্য লাগতেছে। এরকম ভাবে হচ্ছে যে এই আকর্ষণ বলটা ডিপেন্ড করে হচ্ছে বস্তু দুইটার ভরের উপরে। ভর কতটুকু আছে সেটার উপরে। ভর যত বেশি হবে, আকর্ষণ বল তত বেশি হবে। তুমি চুম্বকের কথাই চিন্তা করো, এই দুইটার মধ্যে যতটুকু হচ্ছে আকর্ষণ বল কাজ করবে, এটা যদি হচ্ছে বিশাল বড় বড় আকৃতির সাইজের যদি আমি দুইটা চুম্বক নেই, তখন এটার মধ্যে আকর্ষণ বল আরো বেশি কাজ করবে না? আরো বেশি কাজ করবে। এরপরে হচ্ছে কি, হচ্ছে এটার মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, এটা একগুলো সম্পর্ক। সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, ব্যস্তানুপাতিক হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, বা একটা কমলে আরেকটা বাড়বে, এরকম উল্টা হবে আর কি। যেমন তুমি চুম্বকের ক্ষেত্রেই চিন্তা করো, যে আমি যে এখান থেকে আসতেছি, যে কি বিশাল একটা আকর্ষণ করতেছে, চলে আসতে যেতেছে, কাছাকাছি চলে আসতে যেতেছে। এই যে আমি আস্তে আস্তে দূরত্ব বাড়াইতেছি, আকর্ষণ কমতেছে, আরো দূরত্ব বাড়াইতেছে, আকর্ষণ কমতেছে, আরো দূরত্ব বাড়াইতেছে, আকর্ষণ কমতেছে। তার মানে হচ্ছে কি, যে এই যে এখন এই দূরত্ব বাড়াইতেছি, ফলে আকর্ষণ কমতেছে, তাহলে একটা বাড়ানোর কারণে আরেকটা কমে যাইতেছে। তো এটাই হচ্ছে আমার ব্যস্তানুপাতিক। আর এটা কিভাবে হয়? এটা হচ্ছে বর্গাকারে হয়। অর্থাৎ তুমি যদি হচ্ছে দূরত্বকে যদি দ্বিগুণ করো, তাহলে তোমার হচ্ছে বলের মান আসবে 1/4। 1/4 গুণ হবে। তুমি যদি দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো, তাহলে আসবে কত? 1/4। যদি তুমি 3 গুণ করো, তাহলে 3 এখানে বসায় দাও, তাহলে 3 স্কোয়ার করলে কত আসবে? 9 গুণ, মানে 1/9। যদি চার চার গুণ দূরত্ব যদি বাড়াও, মানে আগে যতটুকু ছিল এখন এটার থেকে তুমি 4 গুণ বাড়াইছো, তাহলে হচ্ছে তোমার বলের মান কত হবে? 1/16। তাহলে 1/16 কি অনেক ছোট মান না? 16 বড়, বাট 1/16 ছোট। কনসেপ্ট বুঝছো? আচ্ছা। সো এবার এই দুইটা সম্পর্ককে আমি একসাথে হচ্ছে কম্বাইন করলাম। কম্বাইন করে কি হচ্ছে? এফ সমানুপাতিক m1 m2 বাই হচ্ছে ডি স্কোয়ার। সো এবার এটার মধ্যে হচ্ছে মেইনলি সম্পর্কগুলোকে কম্বাইন করে কিভাবে? এইটার সাথে, এফ এর সাথে ভরের একটা সম্পর্ক আছে, এফ এর সাথে দূরত্বের একটা সম্পর্ক আছে। তাহলে এবার এই এফটাকে এক পাশে রেখে বাকি দুইটাকে আমি এটার ফরম্যাটে নিয়ে আসলাম। বুঝতে পারছো? যাতে করে তুমি এই যে এই ডিটাকে হচ্ছে যদি আটকা দাও, মানে হচ্ছে এটাকে যদি হচ্ছে না দেখা যায়, তাহলে এটা দেখো যে এই সূত্রকে সমর্থন করে। যদি ভরটাকে যদি হচ্ছে ইয়া করো, আড়াল করে রাখো, তাহলে হচ্ছে এই সূত্রটাকে সমর্থন করে। তো এইভাবে হয়। এখন এটা হচ্ছে আমার একটা সম্পর্ক, এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো না। ম্যাথ করার জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা সমীকরণ লাগবে। তো ওই সমীকরণ করার জন্য আমার কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। বুঝতে পারছো? সো এটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। জি হচ্ছে একটা ধ্রুবক, এটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। আর এটার একটা মান আছে, এটার মানটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2।
এখন এটার যে এককটা আসছে, এককটা কিভাবে আসছে, আমরা জি এর একক আর মাত্রা এখন আমরা বের করা দেখব। বাট এটা হচ্ছে একটু মুখস্থ রাখো। হ্যাঁ, আর জিটাকে কি বলা হয়, এই জিটাকে অবশ্যই দিক দিয়ে একটু লেখা রাখো, সেটাকে বলা হয় হচ্ছে সার্বজনীন সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়? কারণ মহাবিশ্বের যে কোনো স্থানে, পৃথিবী হোক, চাঁদে হোক, মঙ্গল গ্রহে হোক, যে কোনো জায়গায় জি এর মানটা ফিক্সড। বুঝছো? সব জায়গায় এই মহাকর্ষীয় ধ্রুবকের যে মানটা আছে, এই মানটা ফিক্স থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে সার্বজনীন ধ্রুবক। এখন জিটার একক আমরা বের করব, একক আর মাত্রা বের করব। সো জি এর একক এবং মাত্রা নির্ণয়, এতটুকু বুঝছো? ওকে, তাহলে আমরা একটা সূত্র পাইলাম আমাদের। তাহলে এটা কিন্তু একটা ম্যাথ করার জন্য একটা সূত্র। তাহলে আমি সূত্রটাকে আমি এই পাশ দিয়ে লিখি। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। ওকে, আমার প্রথম সূত্র ডান। তো এখন আমরা, হ্যাঁ এটা সাইডে লেখো, পাশে লেখো, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে কি এখানে আছে কি গুণাকারে আছে। তো পাশে যদি গুণাকারে থাকে এটাকে আমরা উপরেও লিখতে পারি। বুঝছি? ঠিক আছে, তাহলে হচ্ছে এবার হচ্ছে জি এর একক নির্ণয়। জি এর একক নির্ণয়, এটা তোমার হচ্ছে ক্ষয়ের মধ্যে আসতে পারে, কতে আসে একক নির্ণয় করো, মাত্রা নির্ণয় করো, এগুলা। তাহলে জি এর একক নির্ণয় করার জন্য আমরা কি জানি, এখান থেকে আমরা জানি এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে লেখো, উপরে লেখো, একই কথা। তাহলে জি ইকুয়ালস টু কি হবে, এই এফ ডিটা চলে যাবে এফ এর সাথে গুণাকারে চলে যাবে উপরে, আর এম ওয়ান এম টু চলে আসবে হচ্ছে নিচে। এটা আসলো। তাহলে এখন দেখো এই যে বলের একক, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এটা কি? ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। তাহলে এখানে মিটার, আর এখান থেকে কি আছে, স্কোয়ার আছে, আর এখানে ভর আছে দুইটা, তাহলে কি কেজি ইন্টু হচ্ছে কেজি। তাহলে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কেজি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে হচ্ছে এখানে হচ্ছে ও জি তো আমরা পাইলাম এটাই। তাহলে এখানে আমরা লিখে দিলাম হচ্ছে জি এর একক। সো এখন এখান থেকে আমাদের কি আসবে, এটা উপরের দিকে উঠে যদি যায় তাহলে কত আসবে? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। এমসিকিউর জন্য এটার এককটা অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউতে দিয়ে দেয় যে জি এর একক নিচের কোনটি, তখন এখানে কখনো এই টুটাকে বাদ দিয়ে ওয়ান দিয়ে দেয়, কখনো এই স্কোয়ারটাকে বাদ দিয়ে দেয়, কখনো এন এর উপরে স্কোয়ার দিয়ে দেয়। সো এইভাবে করে হচ্ছে অপশনে থাকতে পারে, এর জন্য এইটা আর মানটা অবশ্যই খুব ভালোভাবে মাথায় রেখো। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে জি এর মাত্রা নির্ণয়। তো জি এর মাত্রা নির্ণয় করার আগে আমরা আসো হচ্ছে বলের মাত্রা নির্ণয় করি। বলের মাত্রা নির্ণয় করতে পারো? বলের মাত্রা কত জানো? আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে আমরা আসি হচ্ছে বলের মাত্রা। সো বলের মাত্রা নির্ণয় করার জন্য আমার আগে যে জিনিসটা জানতে হবে, বলটা কি? এফ ইকুয়ালস টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, বল ইকুয়ালস টু হচ্ছে ভর ইনটু হচ্ছে ত্বরণ। তারপরে হচ্ছে ভর আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ ডিভাইডেড বাই হচ্ছে সময়। আবার বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, সময় ইনটু হচ্ছে সময়। পাইলাম। তাহলে এইবার আমরা আসলে হচ্ছে মাত্রাগুলা বসাই দিই। এই যে এফ, থার্ড ব্র্যাকেট দিলাম, ভরের মাত্রা কত এম, ইনটু সরণ কত এল, নিচে সময় আছে, সময় কত টি, দুইটা আছে এর জন্য স্কয়ার। তাহলে এটা কি হবে, মাত্রা কি হবে? এম এল টি ইনভার্স টু। হ্যাঁ, এম এল টি ইনভার্স টু। সো এটা হচ্ছে আমাদের বলের মাত্রা চলে আসছে। তাহলে জি এর মাত্রার মধ্যে আসো। আচ্ছা, এককটা তো মুছে দিলাম আবার। আচ্ছা লিখে রাখি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। সো
এরপরে আসো হচ্ছে জি এর মাত্রা। তাহলে জি এর মাত্রাটা কি হবে? জি, থার্ড ব্র্যাকেট দিলাম। দেখো এখন আমরা বলের মাত্রা আমরা জানি, তাই না? তাহলে বলের মাত্রা এখন আমরা জানি, বলের মাত্রা কত? এম এল টি ইনভার্স টু ইনটু, এখানে ডি হচ্ছে কি দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, লেন্থ এল স্কোয়ার, তারপরে ভরের মাত্রা কি এম ইন্টু এম, মানে একটা এম আর একটা এম কাটা চলে যাবে, তাহলে এখান থেকে আমার কি আসবে এল আর এল স্কোয়ার এল কিউব, এমটাকে উপরে উঠে নিলে এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, তাহলে এটা হচ্ছে আমার কি জি এর মাত্রা। তাহলে জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, আর জি এর মাত্রা হচ্ছে এল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। বুঝছো? দেখো সূত্র দিয়ে দিয়েই তুমি হচ্ছে করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। মহাকর্ষ তো বুঝলাম, এবার আসা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি ক্লাস এটা ছিল তোমাদের? হ্যাঁ, বলো বলো হচ্ছে। সো আমরা জানি হচ্ছে মহাবিশ্বের যে কোনো বস্তু মানে যে কোনো কিছু হইতে পারে, বাট অভিকর্ষের জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা বস্তু হইতে হবে হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে কি বলে? তাকে অভিকর্ষ বল বলে। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে এবার আমরা আসি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ বলের ব্যাপারে দেখো, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, আমরা কোথায় বসবাস করি? আমরা বাস করি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর অভ্যন্তরে বলতে বুঝাইছে হচ্ছে এই পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আমাদের বসবাস। সো আমরা এইখানেই হচ্ছে এইখানের এই যে পৃষ্ঠের উপরে এই জায়গার উপরে আমরা থাকি, পৃথিবীর পৃষ্ঠের উপরে থাকি, নট পৃথিবীর ভিতরে থাকি আমরা। ঠিক আছে, পৃথিবীর ভিতরে যদি তুমি যাইতে চাও যাইতে পারবা, কিন্তু বইলা যাবে একটা সময় যাওয়ার পরে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বসবাস করতেছি। তাহলে এখন পৃথিবী আর পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তু কেন বলছে? পৃথিবীর অভ্যন্তরে মানে ভিতরের কোনো বস্তু না, পৃথিবীর অভ্যন্তরে বলতে বুঝেছি পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যে বস্তুটা আছে সেটা। ওকে, এখন তোমার এখন একটা জিনিস প্রশ্ন হচ্ছে, তাইলে পৃথিবীর ধরো এই জায়গায় যে আছে সে এখানে উপরে আছে, ফাইন, ভালো কথা। এই জায়গার মধ্যে যে লোকটা আছে এই লোকটা পড়ে যায় না কেন? এই লোকটা তো এদিকে পড়ে যাওয়ার কথা, পড়ে যায় না কেন? কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলতে বুঝাইছে পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। বুঝতে পারছো? সো কেন্দ্রটাকে বোঝানো হয়েছে, কেন্দ্র আর পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তু, এটা হচ্ছে এখানে মানুষ থাকতে পারে, এই যে বস্তুটা মনে করো এখানেও থাকতে পারে, এখান থেকে পৃথিবী কি করতে পারে ওরা টান দিয়ে নিচের দিকে নামায় ফেলতেছে। বুঝতে পারছো? সো এই জায়গাটাকে বলা হয়, এগুলাকে বলা হয়, এটাকে বলা হয় কি অভিকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা। সো অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
একে জি দ্বারা, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করে। ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি এর একক কি হবে? ত্বরণের একক যা ছিল তাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা যা ছিল তাই, এলটি ইনভার্স হচ্ছে 2। জি এরও মান আছে, সেই মানটা আমরা একটু পরে বের করব, একটা কনসেপ্ট প্রুফ করে তারপর আমরা জি এর মান বের করা দেখবো বা মান দেখবো জি এর মান কি কি। বুঝছো তো এই পর্যন্ত? তাহলে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী আর পৃথিবীর অভ্যন্তরে কোনো বস্তু মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি, যে অভিকর্ষ বলের প্রভাবে মানে পৃথিবী ওই বস্তুটাকে টানতেছে, এই বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই জি এর জন্য আমরা একটা ইকুয়েশন বের করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ, এক একটা বস্তু মানে এক এক জায়গার জন্য হচ্ছে যে জি এর মান এক এক রকম হয়। পৃথিবীর জন্য হচ্ছে একরকম হবে, চাঁদের জন্য আরেক রকম হবে। ওইটাই আমরা এখন বের করব যে জি এর মান হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়। বুঝছো? জি এর মান হচ্ছে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়। সো এটাই আমরা দেখবো আসলে কেন হয় বা কিভাবে হয়, কিভাবে কি কাজ করে। এটা আমরা যা যা পড়ছি সেগুলো সূত্র দিয়েই পড়বো। প্রথমে কাজ হচ্ছে কি, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি পাই? নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে কি পাই? এফ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। ওকে, এখন ব্যাপারটা বুঝো, এখানে কি আমাদের কি ছিল সূত্র? জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখন আমরা কি পড়তেছি? আমরা অভিকর্ষ বল পড়তেছি। অভিকর্ষ বলের জন্য হচ্ছে কি হবে? একটা ভর হবে হচ্ছে পৃথিবীর ভর, আর একটা ভর কি হবে? পৃথিবীর অভ্যন্তরে কোন একটা বস্তুর ভর। পৃথিবীর ভরটাকে আমরা বড় হাতের এম, আর পৃথিবীর অভ্যন্তরে কোন একটা বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এই জায়গার মধ্যে আমাদের এখানে কি কি আছে? এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর যেহেতু আমরা এটা লিখতেছি সো এটার মানটাও লিখে ফেলো, সেটা হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। ছোট হাতের এম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কোন বস্তুর ভর, আর ডি হচ্ছে কি? ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে, মনে রাখো, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। আপাতত আমরা ডি দিয়েই আমরা বের করি, তারপরে আমরা অন্য সূত্রের মধ্যে হচ্ছে যাবো, তাহলে দেখবো আস্তে আস্তে কনসেপ্টটা পুরো ভালো মতো বিল্ড হবে। আর এফটা কি? এফ হচ্ছে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। আর বড় হাতের জি তো জানোই, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার? বুঝছো সূত্রটা? আচ্ছা, এবার নিউটনের আরেকটা সূত্র আছে, নিউটনের গতির দ্বিতীয় একটা সূত্র আছে। গতির দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্রটা কি ছিল? এফ ইকুয়ালস টু এম এ ছিল না? হ্যাঁ, এখন একটা বস্তু যেহেতু হচ্ছে মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে এই কারণে আমরা এখানে এফ ইকুয়ালস টু এম এর জায়গায় আমরা কি বসাবো? এম জি বসাবো। বুঝতে পারছো? ত্বরণ কখন হয়? ত্বরণ হচ্ছে যদি কোনো একটা বস্তু হচ্ছে একটা সরল রৈখিক পথে যদি যাইতে থাকে, বেগ বৃদ্ধির হার হচ্ছে আমার ত্বরণ। আবার মনে করো যে কোনো একটা বস্তু হচ্ছে মুক্তভাবে পড়তেছে, ঠিক আছে, আমাদের হচ্ছে পৃথিবী আকর্ষণের কারণে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে যে ত্বরণটা ইউজ হবে সেই ত্বরণটার নাম হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ, তাই না? মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে আমাদের এইটার ক্ষেত্রে যদি এফ ইকুয়ালস টু এম এ হয়, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? এর জায়গায় কি বসবে? জি বসবে।
বুঝতে পারছো? বুঝছো ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। ধরার পর এবার আমরা যদি হচ্ছে যে এখান থেকে আমরা যদি যাই, এটাও এফ, তাহলে মনে করো এফ ইকুয়ালস টু এম জি কে আমরা 1 নং এ বসাই দিই। এফ ইকুয়ালস টু হচ্ছে এম জি 1 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে কি আসবে? এম জি ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। এই এম আর এই এম কাটা, তাহলে কি আসতেছে? জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। তাহলে উপরোক্ত তথ্যানুসারে দেখা যায় জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। জি এর মান নির্ভর করে দূরত্বের উপর। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এইভাবেও আরেকটা প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা একটু বুঝো আগে তারপরে তোলো। তো এখন এখান থেকে দেখো জি আর এম এই দুইটাই কি ধ্রুবক না? পৃথিবীর ভর এটা তো চেঞ্জ হবে না, যেমনি আছে এমনি থাকবে। জি এর মান মহাকর্ষ ধ্রুবক, এটা তো সকল জায়গায় হচ্ছে যে সেম, তাহলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে জিটা শুধু নির্ভর করতেছে কার উপরে? ডি এর উপরে নির্ভর করতেছে। ডি কোনটা? ডি হচ্ছে পৃথিবী আর হচ্ছে যে বস্তুটা যে অবস্থানে আছে তার উপরে। তো যেমন ধরো সাপোজ ধরো পৃথিবীতে হচ্ছে সুষম ভাবে হচ্ছে বল না, এটাকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এটা একটু উত্তর দক্ষিণে একটু চ্যাপ্টা থাকে, চাপা থাকে। তো এই পৃথিবীটার মধ্যে হচ্ছে ধরো এটা হচ্ছে আমার নর্থ পোল আর এটা হচ্ছে আমার সাউথ পোল। বুঝতে পারছো? এখন দেখো এখানে, এখান থেকে একটা জিনিস চিন্তা করো। ধরো এইখান থেকে এই যে নর্থ পোল বা সাউথ পোল, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমি হচ্ছে দিলাম ডি1। এটাকে বলা হয় হচ্ছে মেরু অঞ্চল, মেরু। আর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এগুলাকে আমরা বলি হচ্ছে বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে বিষুব রেখা, বিষুবীয় অঞ্চল, এগুলো হচ্ছে বিষুব। বুঝছো? আর এটাকে আমি ধরলাম হচ্ছে ডি2। এখন আমার মনে করো এই জায়গাটার মধ্যে একটা বস্তু আছে আর এই জায়গার মধ্যে একটা বস্তু আছে, এই জায়গার মধ্যে একজন আছে। এখন দেখো তো এই দুই জায়গার মধ্যে দুইজনে কি পৃথিবীর মধ্যেই তো আছে, তাই না? এটা তো পুরো পৃথিবী, পৃথিবীর মধ্যেই তো এই দুজনেই আছে। এখন দেখো একজনের, এই যে দেখো আমরা এখান থেকে কি পাইতেছি? জি এর মানটা হচ্ছে কি ডি এর সাথে কি আকারে আছে? নিচে আছে না? নিচে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব যত বেশি বাড়বে জি এর মান তত কমবে, দূরত্ব যত কম হবে জি এর মান তত বেশি হবে। তাহলে এখন দেখো এই যে এখানে কি দূরত্বটা কি কম না? তাহলে এই জায়গার মধ্যে জি এর মানটা কি সবচেয়ে বেশি হবে না? আর এই বিষুবীয় অঞ্চলের মধ্যে কি হয়? জি এর মানটা দূরত্বটা সবচাইতে বেশি, তাহলে জি এর মানটা কি হবে? কম। কারণ নিচে যদি থাকে তাহলে কি বলছি? ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক মানে কি? উল্টা হবে, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। বুঝতে পারছো? তাহলে এই যে বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান হচ্ছে সবচাইতে কম হয়। তাহলে হচ্ছে এখান থেকে আমরা যদি মানটা বসাই, লেখো যে বিষুব অঞ্চলে, বিষুব অঞ্চলে জি এর মান
অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে মেবি 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান জি ইকুয়ালস টু 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরো অনেক বড় মানটান আছে, বাট আমার হচ্ছে এখন এই তিনটা পর্যন্ত মাথায় আছে আর কি। তো আর হচ্ছে জি এর আদর্শ মান 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে ধরা হয়, আর তা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ওই তুমি একটু আগে প্রশ্ন করছিলা হচ্ছে চাঁদে হচ্ছে জি এর মান হচ্ছে ডিফারেন্ট হবে কিনা, বা অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে একই রকম বা চাঁদেও ভিন্ন রকম হবে কিনা। তাহলে তুমি দেখো পৃথিবীরই মধ্যে যদি ভিন্ন ভিন্ন জায়গায় জি এর মান ভিন্ন ভিন্ন রকম হয়, তাহলে ডেফিনেটলি চাঁদে গেলে তো ডেফিনেটলি ভিন্ন হবেই, মাস্ট। কেন? কারণ আরেকটা জিনিস খেয়াল করো, এটা আমি শুধু পৃথিবীর জন্য বের করছি। চাঁদে যদি যাই, তাহলে চাঁদে গেলে এই জায়গার মধ্যে এই এম এর মানটা কি হবে? চেঞ্জ হবে না। পৃথিবীর ভর আর চাঁদের ভর কি সমান? সমান না। আবার কি আছে? দূরত্ব। পৃথিবীর এটাকে আমরা কি ধরতে পারি? আমরা এটাকে ব্যাসার্ধ হিসেবে ধরে নিতে পারি। ডিটাকে আমরা কি ধরতে পারি? ব্যাসার্ধ হিসেবে ধরতে পারি। আমি একটু পরে লিখে দিব। সো ব্যাসার্ধ হিসেবে ধরতে পারি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর চাঁদের ব্যাসার্ধ কি সেম? না। তাহলে চাঁদের ভর আর ব্যাসার্ধের মান যদি চেঞ্জ হয়, তাহলে জি এর মান ডেফিনেটলি চেঞ্জ হবে। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভর সেম না, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ সেম না। এদের মান যদি ডিফারেন্ট ডিফারেন্ট বসাও, তাহলে দেখবে প্রতি জায়গায় জি এর মান ডিফারেন্ট ডিফারেন্ট চলে আসবে। বুঝছো? সো এই কারণে কোনো ব্যক্তির ভর পৃথিবী এবং চাঁদে একই হলেও ওজন একই হবে না। কেন? এগুলা খ মার্কের জন্য। এই যে অনুধাবনমূলক গুলা তুমি কেমনে বুঝবা? তোমার এই একটা জিনিস দিয়ে তোমার অনেকগুলা কোশ্চেন আসবে। সো মেইনলি হচ্ছে তোমাকে এরকম ভাবে প্রশ্ন দিল যে কোনো একটা ব্যক্তির ভর পৃথিবী এবং চাঁদে একই হলেও বস্তুদ্বয়ের বা ব্যক্তির হচ্ছে ওজন একই হয় না। কেন? কারণ ওজনের সূত্র থেকে আমরা কি জানি? ওজন ইকুয়ালস টু এমজি। ঠিক আছে? তাহলে কোনো একটা ব্যক্তির ভর বা বস্তুর ওজন হচ্ছে নির্ভর করে তার অভিকর্ষ ত্বরণের উপরে। যেহেতু পৃথিবী এবং চাঁদে অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভিন্ন ভিন্ন, তাই ভর একই হলেও তাদের ওজন ভিন্ন হবে। বুঝছো? সো কনসেপ্ট বিল্ড করতে হবে এইভাবে। অনুধাবনমূলক গুলার অ্যান্সার গুলা দিবে তোমার এইভাবে। কখনোই তুমি হচ্ছে যে মুখস্থ করে অনুধাবনমূলকের অ্যান্সার করতে পারবা না। ওকে? তাহলে এখন এখান থেকে আমরা তাহলে কি কি পাইলাম? আমাদের হচ্ছে জি এর বিভিন্ন মান। প্রথমে হচ্ছে নিউটনের প্রথম মহাকর্ষ সূত্র থেকে সূত্র বের করলাম, তারপরে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র দিয়ে এফ ইকুয়ালস টু এমজি পাইলাম। এখান থেকে হচ্ছে জি এর মানটা বের করলাম। তার মানে দেখো জিটা হচ্ছে বস্তুর ভরের উপরে নির্ভর করতেছে না। তুমি যে কোনো ভরের একটা বস্তুকে একটা সমান উচ্চতায় হচ্ছে ফেলে দাও, যদি সেখানে কোনো বাধা না থাকে, তাহলে এরা সব সময় হচ্ছে সমানভাবেই সমান ত্বরণে নিচের দিকে পড়বে। এই কারণেই এটা তোমাকে প্রশ্নের মধ্যে এটাও বলে দিতে পারে যে বের করো বা ব্যাখ্যা করো জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তোমাকে এই জিনিসটাও হচ্ছে দিয়ে দিতে পারে, তখন তুমি এতটুকু প্রুফ করে বলে দিবা। বুঝতে পারছো? এবার আসো আমাদের বিভিন্ন জায়গার মধ্যে বা বিভিন্ন স্থানে হচ্ছে জি এর মানটা কেমন হইতে পারে সেই জিনিসটার মধ্যে আসে। ধরো আমাদের কি হিসাব করছি? আমাদের দেখো দূরত্ব কিন্তু হিসাব করে কোন জায়গা থেকে? কেন্দ্র থেকে যে কোনো বস্তুর কেন্দ্র পর্যন্ত আর কি ধরা হয়। সো ধরো এটা হচ্ছে আমাদের একটা পৃথিবীর মধ্যে আমরা ধরে নিলাম পৃথিবীর হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে এটা কত? আর। তাহলে এই জায়গার মধ্যে যদি হচ্ছে কোন একটা মানুষ থাকে, তাহলে তার পৃথিবী হচ্ছে তাকে কি করবে? তার অভিকর্ষ ত্বরণটা কত হবে? জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইছি হচ্ছে ভূপৃষ্ঠে। ভূ মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখন যদি ওই একটা বস্তু যদি মনে করো এই জায়গায় থাকে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি একটা বস্তু থাকে, আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি জানি? কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের দূরত্ব কত হবে?
কেন্দ্র থেকে এই বস্তু পর্যন্ত ডি না, তাহলে ডি স্কোয়ার যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের কি হবে, এইচ উচ্চতায় জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এতটুকু হচ্ছে আমার আর, আর এতটুকু হচ্ছে আমার এইচ, তাহলে মোট দূরত্ব কত হবে, আর প্লাস এইচ। এভাবে করে আমরা হচ্ছে জি এর সূত্রগুলা পাইতে পারি। ভূপৃষ্ঠে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর জি ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার, যদি এটা এইচ উচ্চতায় হয়। তাহলে আমরা এখান থেকে হচ্ছে সূত্র কি পাইলাম, আমরা এখান থেকে সূত্র পাইলাম জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে ভূপৃষ্ঠে, আর জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে এইচ উচ্চতায়। সো পাশে একটু চিত্র আইকা নিও, তাইলে তোমাদের আর কি বুঝতে পারে সূত্র কোনটার জন্য কিভাবে হয়েছে, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এগুলো তো আগেই লিখছো এটা প্রুফের জন্য। সো এবার একটা ম্যাথের মধ্যে যাই, যে জি এর মান আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি। এখানে আমাকে বলছে দুইটা স্থান দেওয়া আছে, একটা হচ্ছে এক্স স্থান আর একটা হচ্ছে আমার ওয়াই স্থান। ঠিক আছে, দুইটা ধরো ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা হচ্ছে যে গ্রহ, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো এক্স এর মধ্যে আমাকে বলে দিছে যে কি কি ইনফরমেশন বলে দিছে, যে এক্স এর ভর আর ওয়াই এর ভরের অনুপাত। এক্স এর ভরটাকে আমরা ধরলাম বড় হাতের এম, এটাকে ধরলাম ছোট হাতের এম। এক্স এর হচ্ছে ব্যাসার্ধকে ধরলাম বড় হাতের আর, আর এটার ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে ছোট হাতের আর। আর এখানে বলে দিছে যে ভর দুইটার অনুপাত দেওয়া আছে হচ্ছে 81:1, 81 অনুপাত হচ্ছে 1। আর এখান থেকে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত তোমাকে বলে দিছে আর অনুপাত ছোট হাতের আর হচ্ছে 4:1। আর তোমাকে বলে দিছে জি এক্স এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন তোমাকে বলছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। তাহলে আমাদের ওজনের সূত্র কি, ওজন ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ভর ইনটু হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ ভরের সাথে জি গুণ করে দিলে আমরা ওজন পাই। ওজন ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি। আচ্ছা, এখন এবার এখান থেকে আসো, আমাদের এখান থেকে যদি আমরা এক্স স্থানের কথা যদি চিন্তা করি, তাহলে এক্স স্থানে আমাদের জি এর মানটা কত হবে এখান থেকে, তাহলে এই জিনিসটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি পাই, আমরা এখান থেকে পাবো হচ্ছে এম ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু হচ্ছে 81 ডিভাইডেড বাই 1। তাহলে বড় হাতের এম ইকুয়ালস টু কত আসবে, 81 এম আসবে। এবং এই জায়গার মধ্যে হচ্ছে আমরা কি পাবো, আর ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু হচ্ছে 4/1। দ্যাট মিনস বড় হাতের আর ইকুয়ালস টু 4, ছোট হাতের আর পাবো, তাই না? আচ্ছা, তাহলে এবার এখানে দেখো যে এক্স স্থানে জি এক্স ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার পাইলাম। সো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে হচ্ছে ওয়াই স্থানে জি ওয়াই ইকুয়ালস টু জি ছোট হাতের এম ডিভাইডেড বাই ছোট হাতের আর স্কোয়ার। আচ্ছা, একটা কাজ করো, মানগুলোকে বসায় দাও। দেখো এই যে এই এম মানে হচ্ছে কত, 81, আর হচ্ছে এখানে কত এম আছে। তাহলে হচ্ছে জি ইন্টু হচ্ছে 81 ছোট হাতের এম, আর এখানে হচ্ছে 4 ছোট হাতের আর হোল স্কোয়ার। তাহলে আমার হ্যাঁ কি আমরা হচ্ছে ওজন কম কোথায় সেটা বের করব। আর ওজন বের করার জন্য আমার হচ্ছে জি এক্স এর মান দিয়ে দিছে আমাকে, তাহলে এইটার তো আমি ওজন বের করতেই পারবো। ঠিক আছে, আর আমার কি বের করতে হবে, আমার হচ্ছে জি এর মানটা বের করতে হবে। তাহলে যেই জায়গার মধ্যে হচ্ছে জি এর মানটা হচ্ছে, এখানে দেখো ওজনের মানটা কার উপরে নির্ভর করতেছে, জি এর উপরে নির্ভর করতেছে। তাহলে জি এর মান যেখানে বেশি ওজন সেখানে বেশি, জি এর মান যেখানে কম ওজন সেখানে কম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে হচ্ছে জি এর মানটা বের করে নেব। তো এখন এখান থেকে জি এক্স এর জন্য আমরা এখান থেকে কি পাইতেছি, 81 ইন্টু জি ছোট হাতের এম ডিভাইডেড বাই 16 আর স্কোয়ার। হ্যাঁ, জি এর মান দেওয়া আছে না, 9.8 তো দেওয়া আছে। সো আপাতত এখানে এভাবে থাকুক, কোনো সমস্যা নেই।
একটু পরে আমরা এটার মান বসাবো। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ পাইলাম। এরপরে নিচে নিচে করবো আর কি, আমি পাশে পাশে করতেছি। সো ওয়াই স্থানে কি হবে, জি ওয়াই ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই ছোট হাতের আর স্কোয়ার, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমি কি করলাম, আমি করলাম হচ্ছে 2 ভাগ হচ্ছে 1 করে দিলাম। তাহলে জি ওয়াই ডিভাইডেড বাই জি এক্স ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে জি এক্স এর মান হচ্ছে 81/16, এখানে হচ্ছে জি, সরি এখানে তো ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এবার এই পুরোটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে কি আসবে, জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার ইন্টু 16 ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 81 ইন্টু হচ্ছে জি এম। কাটাকাটি করো, এই বড় হাতে দিয়ে দিতেছি, জি এম আর স্কোয়ার কাটা। তাহলে এখান থেকে আমার কি থাকতেছে, জি ওয়াই বাই হচ্ছে জি এক্স ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই হচ্ছে 81। পরে এই লাইনের পরে এখান থেকে এখানে লেখো, এই লাইনের পরে লেখো হচ্ছে বা জি ওয়াই ইকুয়ালস টু 16/81 ইন্টু হচ্ছে জি এক্স, আর 16/81 ইন্টু হচ্ছে 9.8। তাহলে 9.8 এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসবে, 16 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 81, এখানে আসবে হচ্ছে 1.935 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে বের করতে বলছে কোন স্থানের ওজন কম হবে সেটা বের করতে বলছে। তাহলে এইবার এখান থেকে তুমি কি করবা, এখান থেকে বলে দিবা যে যেহেতু যেহেতু জি এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে জি ওয়াই, তো আমরা জানি কোন স্থানে বস্তুর ওজন নির্ভর করে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর। অভিকর্ষজ ত্বরণ যে স্থানে বেশি, যে স্থানে কম, সে স্থানে বস্তুর ওজনও কম হবে। যেহেতু এক্স স্থান অপেক্ষা ওয়াই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কম, তাই ওয়াই স্থানে বস্তুটির ওজন কম হবে। আচ্ছা, তুমি যদি চাও ওজন বের করতে এই কথা বইলাও তুমি দিতে পারো, অথবা তুমি যদি চাও হচ্ছে তুমি ওজন বের করবা, ডাইরেক্ট মান বের করতে চাইতেছো তুমি, বা কোনটার চাইতে কোনটার মান হচ্ছে কম বা বেশি এটা বের করতে চাইতেছো, মানে ওজনের মধ্যে তুলনা বের করতে চাইতেছো। তাহলে এখান থেকে তুমি বের করতে পারো যে এক্স স্থানের ওজন কি হবে, ডাব্লিউ এক্স ইকুয়ালস টু হচ্ছে কত, এম জি এক্স, তাই না? তাহলে আবার এই এম এর মানটা আমরা কি জানি, এম এর মান আমরা জানি না, 81 এম জি এক্স, জানি জানি তো। তাহলে হচ্ছে এরপরে ওয়াই স্থানের
ওজন কত হবে, ডাব্লিউ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম জি ওয়াই, জানি। তাহলে এখন এখান থেকে ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়াই করো, তাহলে এখানে কত আসবে 81 এম জি এক্স ডিভাইডেড বাই কত আসবে এম জি ওয়াই। এবার এম আর এম কেটে দাও, তাহলে 81 ইন্টু জি এক্স এর মান কত 9.8, আর জি ওয়াই এর মান কত 1.935। তাহলে তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, এই বাংলা কথা দিয়েও হচ্ছে অ্যান্সার বইলা দিতে পারো, ঠিক আছে। অথবা তুমি যদি চাও ম্যাথমেটিক্যালি দেখাইতে, ম্যাথমেটিক্যালি দেখাইলেও হচ্ছে তুমি এই কাজটা করতে পারো। আমি বাংলা কথাটুকু বুঝলাম, তুমি চাইলে একটু পজ করে তুলানো। তাহলে এবার এখান থেকে আমাদের মান আসতেছে কত, এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 81 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1.935, 410.23 এত। সুতরাং ডাব্লিউ এক্স ইকুয়ালস টু 410.233 ইন্টু ডাব্লিউ ওয়াই। তাহলে এখান থেকে অবশ্যই কি দেখা যেতেছে, কোথায় এক্স স্থানের ওজন ওয়াই স্থানের ওজন অপেক্ষা বেশি, বুঝতে পারছো। তাহলে ওয়াই স্থানের ওজন কি কম হবে। তো যেহেতু ডাব্লিউ এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে ডাব্লিউ ওয়াই, সুতরাং ওয়াই স্থানের ওজন কম হবে। আর যদি তোমাকে বলে তুলনাও করে দিতে, এই ম্যাথটা দুই ভাবেই আসতে পারে। বলবে যে দুইটা স্থানের হচ্ছে ওজনের তুলনা করো, তখন তুলনা করলে তখন তুমি এটা বলে দিতে পারবা যে এক্স স্থানের ওজন ওয়াই স্থানের ওজনের 410.233 গুণ। সো যদি তুলনা করতে বলে তাহলে তুলনাও করে দিতে পারবা, যদি তোমাকে ওজন কম নাকি বেশি বের করতে বলে তখন তুমি এটা দিয়েও করতে পারবা। ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ, এবার এক্স্যাক্টলি আমি হচ্ছে মানও বের করে দেখাই দিলাম।